নমো বিতরাগায়। আমরা জৈন ধর্ম এবং দর্শন সম্বন্ধে আলোচনা করছি। সেই আলোচনায় এখন আমাদের চর্চার বিষয় যেটা চলছে সেটা হচ্ছে জীবতত্ত্ব। তো জীবের সম্বন্ধে আমরা আলোচনা করতে গিয়ে জীবের ৩ টে জিনিস আমাদেরকে জানতে হবে, তার মধ্যে ২টো জিনিস আমরা জেনেছি। এক হচ্ছে পর্যাপ্তি কাকে বলে, পর্যাপ্তি কত রকমের হয় সেটা আমরা জেনেছি। আর ইন্দ্রিয়, ইন্দ্রিয় তো আমরা এমনিতেই জানি। আমরা যারা পঞ্চেন্দ্রিয় জীব, আমাদের ৫টা ইন্দ্রিয় আছে: স্পর্শেন্দ্রিয়, রসনেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, চক্ষুরেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয়। ৫টা ইন্দ্রিয় আছে। এরপর আমরা যেটা জানব সেটা হচ্ছে প্রাণ। প্রাণ কি জিনিস? আমাদের বেঁচে থাকার যে শক্তিগুলো, সেই শক্তিগুলোকে একসাথে বলা হয় প্রাণ। যে শক্তিগুলোর সাহায্যে জীব বেঁচে থাকে, সেই শক্তিগুলোকে একসাথে বলা হয় প্রাণ। তো প্রাণ কত রকমের হতে পারে? প্রাণ হতে পারে ২ রকমের। এক হচ্ছে দ্রব্যপ্রাণ, ২ হচ্ছে ভাবপ্রাণ। দ্রব্যপ্রাণ কি জিনিস আর ভাবপ্রাণ কি জিনিস, এগুলো এর যখন শ্রেণীবিভাগ করব, শ্রেণীবিভাগ করতে গিয়েই আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, দ্রব্যপ্রাণ কত রকমের হয়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ছকে, সেটা হচ্ছে দ্রব্যপ্রাণ ৪ রকমের। আসলে কিন্তু দ্রব্যপ্রাণ ১০ রকমের হয়। তো এখানে দেখাচ্ছি ৪ রকমের, অথচ বলছি ১০ রকমের। এর মানেটা কি? দেখুন, দ্রব্যপ্রাণ আমরা এখানে ৪ রকমের দেখতে পাচ্ছি: ইন্দ্রিয় প্রাণ, বল প্রাণ, শ্বাসোচ্ছ্বাস প্রাণ এবং আয়স্য প্রাণ। ঠিক আছে, ৪ রকমের। এর মধ্যে ইন্দ্রিয় হচ্ছে ৫ রকমের। তাহলে ৫ রকমের ইন্দ্রিয় প্রাণ: স্পর্শেন্দ্রিয় প্রাণ, রসনেন্দ্রিয় প্রাণ, ঘ্রাণেন্দ্রিয় প্রাণ, চক্ষুরেন্দ্রিয় প্রাণ এবং শ্রবণেন্দ্রিয় প্রাণ। ৫ রকমের। বল ৩ রকমের: কায় বল, বচন বল আর মনোবল। তাহলে বল প্রাণ ৩ রকমের: কায় বল প্রাণ, বচন বল প্রাণ এবং মনোবল প্রাণ। তাহলে ৫ আর ৩ ৮। শ্বাসোচ্ছ্বাস প্রাণ ১ রকমের এবং আয়ুষ্য বা আয়ু প্রাণ এটা হচ্ছে ১ রকমের। তাহলে মোট ১০ রকমের দ্রব্যপ্রাণ। আর ভাবপ্রাণ কি? ভাবপ্রাণ হচ্ছে ৪টে জিনিস। যে ৪টে জিনিস আমাদের প্রত্যেকের চরিত্রেই, যেগুলোর চর্চা করা দরকার, অনুশীলন করা দরকার, তার প্রকাশ ঘটানো দরকার, তার বিকাশ ঘটানো দরকার। সেই ৪টে ভাবপ্রাণ কি কি? দর্শন প্রাণ, জ্ঞান প্রাণ, চারিত্র প্রাণ এবং বীর্য প্রাণ। তো আমি যেটা আপনাদেরকে প্রথমেই বললাম যে ইন্দ্রিয় প্রাণ ৫ রকমের, সেটা ৫ রকমের ভাগ করে এখানে দেখিয়ে দিয়েছি। বল প্রাণ ৩ রকমের: মন বল প্রাণ, বচন বল প্রাণ, কায় বল প্রাণ। এবার তাহলে আমাদের জীবের যে ৩টে মূল বৈশিষ্ট্য, ইন্দ্রিয়, পর্যাপ্তি এবং প্রাণ। তো বিভিন্ন প্রকার জীবের ইন্দ্রিয়, প্রাণ এবং পর্যাপ্তি কত রকমের হয়, এটা আমাদেরকে এবার একটু চর্চা করার দরকার আছে। আমি যদিও ইন্দ্রিয় বিষয়টা শুধুমাত্র একটু টাচ করে ছেড়ে দিয়েছি, কিন্তু এখানটায় আমাদেরকে ইন্দ্রিয় বিষয়ে আরেকটু জানতে হবে। কিরকম না, ৫ রকমের জীব তো থাকে ইন্দ্রিয়ের ভিত্তিতে বিচার করে, আমরা আগে চর্চা করেছি। একেন্দ্রীয় জীব, দ্বিইন্দ্রিয় জীব, ত্রিইন্দ্রিয় জীব, চতুরেন্দ্রিয় জীব এবং পঞ্চেন্দ্রিয় জীব। পঞ্চেন্দ্রিয় জীবের মধ্যে আবার যাদের চেতনা আছে তাদেরকে বলা হয় সঙ্গী পঞ্চেন্দ্রিয়, আর যাদের চেতনা নেই তাদেরকে বলা হয় অসঙ্গী পঞ্চেন্দ্রিয়। তো একেন্দ্রীয় জীবের মধ্যে পড়ছে পৃথ্বী, অপ, তেজ, এইগুলো সব, বায়ু আর বনস্পতি। তো তাহলে বনস্পতি মানে গাছপালা, তো পৃথ্বী মানে ভূমি, মাটি, মাটি, পাথর, রত্ন ইত্যাদি এগুলো। এদের প্রত্যেকের একটাই ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে স্পর্শেন্দ্রিয় বা স্পর্শনেন্দ্রিয়। তাহলে এই জন্য এদেরকে একেন্দ্রীয় জীব বলা হয়। তাহলে একেন্দ্রীয় জীবের একটাই
ইন্দ্রিয় আছে স্পর্শেন্দ্রিয়। প্রাণ কটা আছে? প্রাণ আছে ওদের চারটে। এক হচ্ছে স্পর্শেন্দ্রিয় প্রাণ, এক কায় বল প্রাণ, শ্বাসোচ্ছ্বাস প্রাণ এবং আয়ু প্রাণ। এবং একেন্দ্রীয় জীব তারা কথা বলতে পারে না, ফলে তাদের বচন প্রাণ, বচন বল প্রাণ থাকে না। আর তাদের মন নেই, এই জন্যে তাদের মন বল প্রাণ থাকে না। তাহলে একমাত্র কোন বল প্রাণ থাকে? কায় বল প্রাণ। কায় মানে শরীর। এবং তারাও তো নিঃশ্বাস প্রশ্বাস নেয়, সেই জন্যে তাদের শ্বাসোচ্ছ্বাস প্রাণটাও থাকে এবং তারা একটা নির্দিষ্ট আয়ু পর্যন্ত বেঁচে থাকে, তাই এদের আয়ু প্রাণও থাকে। তাহলে মোট 4 রকমের প্রাণ আছে। আর পর্যাপ্তি, আমরা তো আগেই বলেছি যে কোনো জীব 3টে পর্যাপ্তি পূরণ না করে, আহার শরীর ইন্দ্রিয়, এই 3টে পর্যাপ্তি পূরণ না করে মরতে পারে না। তাহলে মিনিমাম 3টে, ন্যূনতম 3টে পর্যাপ্তি থাকা দরকার। কিন্তু আমরা দেখছি যে এতেন্দ্রীয় জীবের 4টে পর্যাপ্তি আছে: আহার, শরীর, ইন্দ্রিয় এবং শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি। একেন্দ্রীয় জীব হয়ে গেল। এরপর আসছে দ্বি ইন্দ্রিয় জীব। দ্বি ইন্দ্রিয় জীবের আছে স্পর্শেন্দ্রিয় এবং রসনেন্দ্রিয়। অনেক কীট পতঙ্গ আছে অতি ক্ষুদ্র, যারা গন্ধ পায় না, শুনতে পায় না, দেখতে পায় না, তারা শুধুমাত্র স্পর্শ অনুভব করতে পারে আর খেতে পারে। তাহলে তাদের দুটো ইন্দ্রিয় আছে, স্পর্শেন্দ্রিয় এবং রসেন্দ্রিয় বা রসনেন্দ্রিয়। যখন জীবতত্ত্ব নিয়ে চর্চা করব তখন, মানে যখন বিস্তারিত চর্চা করব জীবতত্ত্ব নিয়ে, তখন এই প্রত্যেক প্রকার জীবের উদাহরণ আমি দেব। তো দ্বি ইন্দ্রিয় জীবের দুটো ইন্দ্রিয়। প্রাণ কটা আছে? প্রাণ 6টা আছে। এদের যেহেতু দুটো ইন্দ্রিয়, তাই 2 ইন্দ্রিয় প্রাণ, স্পর্শেন্দ্রিয় প্রাণ আর রসনেন্দ্রিয় প্রাণ। আচ্ছা, এদের যেহেতু রসনেন্দ্রিয় আছে, অতএব এদের বচন বল প্রাণও কিন্তু থাকবে। তাহলে বচন বল প্রাণ এবং কায় বল প্রাণ, তার দুটো বল প্রাণ রয়েছে। আর শ্বাসোচ্ছ্বাস প্রাণ ও আয়ু প্রাণ, এটা তো প্রত্যেকেরই থাকবে। তাহলে মোট 6 প্রকারের প্রাণ দ্বি ইন্দ্রিয় জীবেদের থাকে। আর এরা কটা পর্যাপ্তি সম্পূর্ণ করতে পারে? এরা 5টা পর্যাপ্তি সম্পূর্ণ করতে পারে: আহার পর্যাপ্তি, শরীর পর্যাপ্তি, ইন্দ্রিয় পর্যাপ্তি, শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি এবং ভাষা পর্যাপ্তি। যার রসনেন্দ্রিয় থাকবে, তার ভাষা থাকবে, সে ভাষাটা অপরিণত হতে পারে, যেটা আমাদের বোঝার অগম্য হতে পারে, কিন্তু থাকবেই। তো সেই কারণে এদের 5টা পর্যাপ্তি আছে। এরপর হচ্ছে ত্রি ইন্দ্রিয় জীব, মানে যাদের 3টে ইন্দ্রিয় আছে। তাহলে সেই 3টে ইন্দ্রিয় কি কি? স্পর্শনেন্দ্রিয়, রসনেন্দ্রিয় এবং ঘ্রাণেন্দ্রিয়। মানে এরা স্পর্শ অনুভব করতে পারে, রস অনুভব করতে পারে এবং ঘ্রাণ শক্তি এদের আছে। স্বাভাবিকভাবেই এদের 3টে ইন্দ্রিয় প্রাণ থাকবে: স্পর্শেন্দ্রিয় প্রাণ, রসনেন্দ্রিয় প্রাণ এবং ঘ্রাণেন্দ্রিয় প্রাণ। আর এদেরও ওই দুটো বল প্রাণ থাকবে। যেহেতু রসনেন্দ্রিয় আছে, তাই বচন বল প্রাণ, আর যেহেতু তাদের শরীর আছে, তাই কায় বল প্রাণ থাকবে। কিন্তু এরা যেহেতু চেতন নয়, তার জন্যে মনোবল প্রাণ থাকবে না, আর থাকবে শ্বাসোচ্ছ্বাস প্রাণ, আয়ু প্রাণ। তাহলে মোট 7 রকমের প্রাণ থাকছে ত্রি ইন্দ্রিয় জীবেদের। আর এরাও 5টা পর্যাপ্তি পূরণ করে: আহার পর্যাপ্তি, শরীর পর্যাপ্তি, ইন্দ্রিয় পর্যাপ্তি, শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি এবং ভাষা পর্যাপ্তি। এরপরে দেখুন চতুরিন্দ্রিয় জীব। একে অনেক সময় চৌরিন্দ্রিয়ও বলা হয়। চতুর শব্দটা প্রাকৃতে চৌ, হিন্দিতেও আমরা দেখেছি চৌ বলে। তো সেই চৌযুক্ত ইন্দ্রিয় চৌরিন্দ্রিয় বলে, কিন্তু আমরা বাংলায় চতুরিন্দ্রিয় বলবো। 4টে ইন্দ্রিয় যুক্ত। তো 4টে ইন্দ্রিয় তাহলে কি কি? স্পর্শেন্দ্রিয়, রসেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় এবং চক্ষুরেন্দ্রিয়। বানানটা ভুল আছে। তো এদের কি যে পর্যাপ্তি থাকবে? এদের 5টা পর্যাপ্তি থাকবে:
আহার পর্যাপ্তি, শরীর পর্যাপ্তি, ইন্দ্রিয় পর্যাপ্তি, শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি আর ভাষা পর্যাপ্তি। আর প্রাণ কটা থাকবে? প্রাণ 8টা প্রাণ থাকবে। কেন 8টা প্রাণ থাকবে? এর আগে ত্রিইন্দ্রিয় জীবের আমরা 7টা প্রাণ দেখেছি। স্পর্শেন্দ্রিয় প্রাণ, রসেন্দ্রিয় প্রাণ, ঘ্রাণেন্দ্রিয় প্রাণ, এরপর এর সঙ্গে যোগ হচ্ছে এদের চক্ষুর ইন্দ্রিয় প্রাণ। তাহলে একটা বাড়ল, অতএব এদের 8টা প্রাণ থাকছে। চতুরিন্দ্রিয় জীবের 4টে ইন্দ্রিয়, 8টা প্রাণ এবং 5 প্রকারের পর্যাপ্তি তাদের থাকে। এরপর আসছি পঞ্চেন্দ্রিয় প্রাণ। পঞ্চেন্দ্রিয় প্রাণী যারা, তাদের ক্ষেত্রে পঞ্চেন্দ্রিয় প্রাণী পঞ্চেন্দ্রিয় জীব 2 রকমের হয়। এক হচ্ছে অসঙ্গী মানে অচেতন, আর সঙ্গী চেতন। পঞ্চেন্দ্রিয় মানে 5টা ইন্দ্রিয়ই থাকছে, স্পর্শেন্দ্রিয়, রসনেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, চক্ষুরেন্দ্রিয় আর শ্রবণেন্দ্রিয়। তাহলে প্রাণ কতগুলো থাকবে? এদের 5টা ইন্দ্রিয় যেহেতু আছে, অতএব 5 ইন্দ্রিয় প্রাণ থাকবে। 2 বল প্রাণ থাকবে, চেতন নয় তো, তাই মনোবল প্রাণ নেই। তাহলে বচন বল প্রাণ আর কায় বল প্রাণ, তাহলে 5 2 7 হলো। আর শ্বাসোচ্ছ্বাস প্রাণ, আয়ুষ্য প্রাণ, 7 আর 2 9 হলো। 9 প্রকারের প্রাণ অসঙ্গী পঞ্চেন্দ্রিয় জীবেদের থাকে। আর পর্যাপ্তি যথারীতি সবার মতোই 5টা পর্যাপ্তি তাদের থাকে: আহার, শরীর, ইন্দ্রিয়, শ্বাসোচ্ছ্বাস এবং ভাষা। কিন্তু এদের যেহেতু চেতনা নেই, সেই জন্যে এদের মনঃপর্যাপ্তিটা থাকে না। এরপর আসছি আমাদের নিয়ে চর্চায়, অর্থাৎ আমরা যারা সঙ্গী পঞ্চেন্দ্রিয়। তাহলে আমরা বলতে পারি নিজেদেরকে পূর্ণাঙ্গ জীব। আমাদের 5টা ইন্দ্রিয় আছে, আর 5 ইন্দ্রিয় প্রাণ, 3 বল প্রাণ, শ্বাসোচ্ছ্বাস প্রাণ আর আয়ুষ্য প্রাণ, মানে মোট 10টা প্রাণ আমাদের আছে। আর পর্যাপ্তি আমাদের আহার পর্যাপ্তি, শরীর পর্যাপ্তি, ইন্দ্রিয় পর্যাপ্তি, শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি এবং ভাষা পর্যাপ্তি ও মনঃপর্যাপ্তি, মানে 6টা পর্যাপ্তি আছে। এখানে লেখাটাই ভুল আছে, লেখাটা সংখ্যাটা 5 লেখা আছে, এটা হচ্ছে 6। তাহলে আমরা যারা সঙ্গী পঞ্চেন্দ্রিয়, আমাদের যাদের মন আছে, আমাদের যাদের চেতনা আছে, আমাদের পর্যাপ্তি হচ্ছে 6টা, প্রাণ হচ্ছে 10টা, ইন্দ্রিয় হচ্ছে 5টা। তাহলে জীবতত্ত্ব সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণাটা হলো। এবার জীব কত রকমের হয়? আমরা যেটা গতির সাপেক্ষে দেখেছি, চতুর্গতিতে এই যে আমাদের জীব পরিভ্রমণ করে, তাহলে জীব 4 রকমের। এক হচ্ছে দেব, 2 মনুষ্য, 3 তির্যন, 4 নারক বা নারকী। তাহলে আমি উপর থেকে নিচে ক্রমশ উচ্চ গুণমান থেকে নিম্ন গুণমানের দিকে আমি নিয়ে গেলাম। তো কিন্তু এখানে আমরা সবচেয়ে খারাপ থেকে সবচেয়ে ভালোর দিকে নিয়ে যাচ্ছি। সংসারী জীব হচ্ছে 4 গতিতে মোট 563 প্রকারের আছে। এর মধ্যে নারকী জীব 14 প্রকার, তির্যঞ্চ জীব 48 প্রকার, মনুষ্য আছে 303 প্রকার। এটা হয়তো শুনে অবাক হয়ে যাবেন, কিন্তু যখন চর্চা করব তখন দেখবেন অবাক হওয়ার কিছু নেই। আর দেব আছে 198 প্রকার। হিন্দু ধর্মে যেমন 33 প্রকার, 33 কোটি মানে তো আর 33 শত লাখ নয়, 33 কোটি মানে 33 প্রকারের দেব আছে। আমাদের জৈন দর্শন অনুযায়ী দেব হচ্ছে 198 প্রকারের। তাহলে এগুলোকে যোগ করলে মোট আমরা দেখতে পাচ্ছি সংসারী জীব 563 প্রকারের। এর বাইরে আমরা সিদ্ধ জীবকে কিন্তু বাদ দিয়েছি, মুক্ত জীবকে, যারা সিদ্ধশিলায় অবস্থান করেন জন্ম মৃত্যুর চক্র থেকে, যারা বাইরে বেরিয়ে গেছেন তাদের তপস্যার দ্বারা, যেমন ভগবান মহাবীর, তীর্থঙ্কর ঋষভদেব, এছাড়াও আরও অনেকে যত মুনি মোক্ষ অর্জন করেছেন, তারা সবাই সিদ্ধলোকে বিরাজ করেন, তারা হচ্ছেন মুক্ত জীব। তো ঠিক আছে, এখন সংসারী জীব মোট 563 প্রকার, এটা ভাগ করে দেখালাম। প্রথম আমরা এই যে বললাম সবচাইতে খারাপ থেকে সবচাইতে ভালোর দিকে আমরা এগিয়ে যাব, তো মানুষের লক্ষ্যটাও তো তাই।
খারাপ থেকে ভালোর দিকে এগিয়ে যাওয়া, সেই জন্যেই সম্ভবত এখানে এইভাবেই ক্রমটা করা হয়েছে। প্রথম হচ্ছে নারকী জীব। এই তো আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি কি ভয়ঙ্কর অবস্থা। নারকী জীব কারা? নরকটাই বা কি? যে স্থানে জীবের অশুভ কর্মের ফল ভোগ হয় তাকেই নরক বলে। আমরা ভেবে নিই যে আমরা যাবতীয় দুষ্কর্ম এই পৃথিবীতে করে যাব, আর মরার সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে যাবে, আমার কর্মের ফল আর ভোগ করতে হবে না। এরকম যে আমাদের ধারণাটা, এটা কিন্তু ভারতীয় ধারণা নয়। ভারতীয় পরম্পরায় হচ্ছে আত্মবাদী পরম্পরা। ভারতীয় সংস্কৃতি আত্মায় বিশ্বাস করে, আত্মার অবিনশ্বরতায় বিশ্বাস করে। আত্মাকে জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হয়, যেটাকে জৈন দর্শনে যে আত্মাকে বলা হচ্ছে জীব। তো আমি যদি কোনো অশুভ কর্ম করি, খারাপ কর্ম করি, এই জন্মে হয়তো কিছুটা ফল ভোগ করলাম, কিন্তু পরের জন্মে আমাকে তার ফল একদম ভোগ করতেই হবে। এবং পরের জন্মে ভোগ করেই যে আমি ছাড়া পাবো তার কোনো মানে নেই। তার পরের জন্মেও হয়তো সেই কর্মফল আমাকে ভোগ করতে হবে। তো এই যে অশুভ কর্মের ফল আমরা যে জায়গাটায় ভোগ করি, যে জায়গায় আমাদের অশুভ কর্মের ফল ভোগ করতে হয়, তাকে নরক বলে। আর নরকে উদ্ভূত হয়ে যেসব জীব কষ্ট ভোগ করে তারা নারকী নামে পরিচিত। আমি পাপ কর্ম করলাম, আমি মারা গেলাম, আমার জীব নরকে জন্ম নেবে এবং আমি নারকী হিসেবে তখন পরিচিত হব। এখন নরক আছে 7টা। এই সপ্ত নরকের অবস্থান যদি আমাদেরকে জানতে হয়, তাহলে জৈন কসমোলজি বা জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞানের দিকে আমাদের একটু দৃষ্টিপাত করা দরকার। কিন্তু জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞান এতটাই বিশাল যে সংক্ষিপ্ত কলেবরে সেটাকে আলোচনা করা সম্ভব নয়। তো সেই কারণে জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞানের গভীরে না গিয়ে আমরা শুধু আমাদের যে ত্রিলোকের আকৃতিটা আমরা একটু দেখে নিই। 3 লোক আছে আমরা সবাই জানি। তো ত্রিলোকের আকৃতিটা কেমন? ত্রিলোকের আকৃতিটা এইরকমই যে একটা মানুষ যদি পা দুটো ছড়িয়ে 2 কোমরে দুটো হাত দিয়ে দাঁড়ায়, তাহলে যেমন দেখতে লাগবে আমাদের ত্রিলোকের আকৃতিটাও সেই রকমই। এইটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একদম মাঝে যে সরু কোমরের মতো অংশটা, এই অংশটা হচ্ছে মধ্যলোক বা তির্যঞ্চ লোক। এইখানে আমরা বসবাস করি। মানুষ এবং অন্যান্য জীবজন্তু তারা এই মধ্যলোকে বসবাস করে। আর উপরের দিকে মানে কোমর থেকে উপর পর্যন্ত যদি ঘাড় পর্যন্ত যেটা দেখানো আছে, এখানটায় এই জায়গাটা যদি দেখি, এখানে বসবাস করেন দেবতারা। তাহলে এটাকে বলা হয় ঊর্ধ্বলোক এবং তারও উপরে আছে সিদ্ধলোক একটা, ওইখানটায় সেখানে সিদ্ধ আত্মারা বসবাস করেন। কিন্তু যেহেতু আমরা সংসারী জীবকে নিয়ে চর্চা করছি, তাই আমরা সিদ্ধলোকটা আপাতত বাদ রাখছি। তাহলে 3টে যে লোক, মধ্যলোকে আমরা বসবাস করি, ঊর্ধ্বলোকে বসবাস করেন দেবতারা, আর অধোলোকে নরক, 7টা নরকের অবস্থান। সেখানে নারকী জীবেরা থাকে। এই ছবিটাকে শুধু অধোলোকটা আমি যদি দেখি এই ছবিটা থেকে, তাহলে দেখতে পাবো এখানে 7টা নরক রয়েছে। নারকী জীবেদের বাসস্থান হচ্ছে অধোলোকে, যেটা বললাম। সেখানে 7টি নরক ভূমি, একটির নিচে আরেকটি এইভাবে ক্রমান্বয়ে অবস্থিত। আর এইখানে নরক জীবেদের উৎপত্তি হয়। এটা হচ্ছে নরকাগার। আমরা যেমন বলি কারাগার, এই নরকাগার। এখান থেকে নির্দিষ্ট সময়ের আগে আমার মুক্তি নেই, সেই জন্যে এটাকে কারাগার বলা হয়। নরকরূপ কারাগার, তাই নরকাগার। আর এই নরকাগারগুলির সম্বন্ধে এখানে যে বর্ণনাটা করা হয়েছে, এটা অত্যন্ত হাস্যকর বর্ণনা। দেখুন, এই নরকাগারগুলি আজীবন কারাগারে বন্দী থাকা অপরাধীদের অন্ধকার কুঠুরি কিংবা কালাপানির সাজার চেয়ে কোনো অংশে কম নয়, বরং তার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর, দুর্গন্ধময়, অন্ধকারাচ্ছন্ন এবং পচনশীল। হাস্যকর কেন বলছি? এইটুকু মধ্য দিয়ে এই নরকের ভয়াবহতাটা কখনোই প্রকাশ করা যাচ্ছে না। আমরা জানি কালাপানির সাজা কি ভয়ঙ্কর সাজা। সেখানে আমাদের বিপ্লবী বারীন ঘোষ
পাগল হয়ে গেলেন অত্যাচারে। অনেকে সেখানে আত্মহত্যা করেছেন অত্যাচার সহ্য করতে না পেরে। তো এই যে কালাপানির যে ভয়ঙ্কর অবস্থা, একে আপনি কোটি গুণ দিয়ে গুণ করুন, কোটি দিয়ে গুণ করুন, তাহলেও নরকের যে ভয়াবহতা তার ধারে কাছে পৌঁছানো যাবে না। এই ৭টা নরকের নাম কি? এখানে লিখে দিয়েছি। রত্নপ্রভা ভূমি প্রথম নরক, দ্বিতীয় নরক শর্করা প্রভা ভূমি, তৃতীয় নরক বালুকা প্রভা ভূমি, চতুর্থ নরক পঙ্কপ্রভা ভূমি, তারপরে হচ্ছে ধূম্রপ্রভা ভূমি বা ধূমপ্রভা ভূমি, তারপরে তমপ্রভা, তারপরে তমস্তম প্রভা। এটা হচ্ছে নরকগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নাম এখানে বললাম, কিন্তু এদের আরেকটা নাম আছে, আরেকটা করে নাম আছে, সেটা পরে আসছি। আমাদের মনুষ্য লোকে কেউ যদি চুরি বা হত্যা জাতীয় কোনো ভয়ঙ্কর অপরাধ করে, তবে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায় এবং তার অপরাধ স্বীকার করানোর জন্য নির্মমভাবে মারে ও যন্ত্রণা দেয়, যেটাকে 3rd ডিগ্রি বলা হয়। 3rd ডিগ্রি নিষেধ আমাদের দেশে, কিন্তু 3rd ডিগ্রি সত্যিকারের নিষেধ কিনা সেটা আমি জানিও না প্র্যাকটিক্যালি। আর আমাদের দেশ ছাড়াও পৃথিবীতে বহু দেশ তো আছে। ফলে 3rd ডিগ্রি যেটা, মানে ভয়ঙ্কর মারধর করে অপরাধীকে স্বীকার করানো, পুলিশ যেটা চাইছে সেইটা স্বীকার করানোর জন্য বেধড়ক মারা হয় বিভিন্ন দেশে। ঠিক এইভাবেই প্রথম থেকে তৃতীয় নরক পর্যন্ত পরমাধামী জাতির দেবগণ থাকেন। এই পরমাধামী জাতির দেবগণ হচ্ছে ওই পুলিশের মতো যারা নারকী জীবেদের তাদের পূর্বজন্মের অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে অত্যন্ত ভয়ানক যন্ত্রণা প্রদান করে। কীরকম করে করে? তারা নিষ্ঠুরভাবে নানা অস্ত্র দিয়ে তাদের আঘাত করে, পেটায়, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে, দেহ ছিন্ন ভিন্ন করে দেয়, পায়ে পিষে মারে, ছিঁড়ে ফেলে, দগ্ধ করে, জ্বালিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে, আমি একটু আগে যেটা বলছিলাম যে আন্দামানের সেলুলার জেল, কালাপানি যেটাকে বলা হতো, সেখানে অত্যাচার সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা করেছেন। কিন্তু নরকে আত্মহত্যার কোনো জায়গা নেই, আত্মহত্যার উপায় নেই। আমার যতদিন নরকায়ু আছে ততদিন সেই কষ্ট ভোগ করা ছাড়া আমার কোনো উপায় নেই। সময়ের আগে আমি মরতে পারবো না। আর আমার তো দেহই নেই সেখানে। তো মানে এই যে আমাদের এই যে যেটা পুদ্গল দেহ, সেই পুদ্গল দেহ নেই। ফলে এই যে যন্ত্রণাটা ভোগ করছি, আগুনে আমাকে পোড়াচ্ছে, আগুনে পোড়ানোর ফলে যে মানে জ্বালা, প্রচণ্ড জ্বালা, সেটা আমি অনুভব করছি। কিন্তু পুদ্গলগুলো পুড়ে গিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি, এরকম হবে না। ফলে যে যন্ত্রণাটা পেতে হয় সেটা অত্যন্ত কষ্টকর যন্ত্রণা। এবং পুলিশকে সবাই ভয় করে। এই পরমাধামী দেবতারা তাদের যে নিষ্ঠুরতা দেখলাম, তো এরা নিষ্ঠুরতায় মানে এদের কয়েক কয়েক হাজার গুণ বেশি। পুলিশের কাছে তো তবু একটা রাস্তা আছে যে আমি যদি অপরাধটা স্বীকার করে নিই, বা পুলিশ যেটা স্বীকার করাতে চাইছে সেটা যদি আমি স্বীকার করে নিই, তাহলে আমার উপর অত্যাচারটা বন্ধ হয়ে যায়, আমাকে বিচারালয়ে পাঠিয়ে দেয়, কোর্টে পাঠিয়ে দেয়, কোর্টে আমার যা বিচার হয় হবে। কিন্তু এরা তো স্বীকার করাতে চাইছে না। এরা আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি এই অপরাধ করেছো, তার জন্য তোমাকে এই দণ্ড দেয়া হচ্ছে। এবং একবার দণ্ড দিয়ে শেষ নয়, যতদিন আমাকে মানে নরক আয়ু আমার যতদিন থাকবে, ততদিন আমাকে এই লাগাতার এই নরক যন্ত্রণা ভোগ করে যেতে হবে। আপাত দৃষ্টিতে আমরা যারা এখন বস্তুবিজ্ঞান পড়াশোনা করি, আমাদের মনে হতে পারে এগুলো কাল্পনিক। কিন্তু ঘটনাটা হচ্ছে সবকিছু তো আর আমাদের জানা বিজ্ঞানের কষ্টি-পাথরে বিচার করলে হবে না। কারণ বিজ্ঞান কোনো স্ট্যাটিক সায়েন্স নয়। একটা জায়গায় থেমে আছে এরকম সায়েন্স নয়। বিজ্ঞান হচ্ছে একটা চলমান বিদ্যা। ফলে কাল পর্যন্ত যা অজানা ছিল, আজকে তা জানা গেছে। আজ পর্যন্ত যা অজানা আছে, হয়তো আরও ৫ বছর, ১০ বছর, ২০ বছর পর আরও নতুন, নতুন জিনিস জানা যাবে। কাজেই এইসব জিনিসকে যদি আমরা বিজ্ঞানের কষ্টি-পাথরে যাচাই করতে যাই, তাহলে বিজ্ঞানের অপমান করা হবে। ধরে নেয়া হবে যে বিজ্ঞান একটা মানে কি স্থাবর, যাকে বলা হয় স্ট্যাগন্যান্ট
আবদ্ধ একটা জায়গায় বিজ্ঞান থেমে আছে, কিন্তু আসলে বিজ্ঞান থেমে নেই। তো যে কারণে এই নরকের যে কনসেপ্ট, এটা যেহেতু আপ্তবাক্য, আপ্তজন বলে গেছেন, কাজেই এই কনসেপ্টটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আর এই কনসেপ্ট যদি আমরা স্বীকার করি, তাহলে আমরা কোনো খারাপ কর্ম করার আগে, দুষ্কর্ম করার আগে ৫ বার ভাবব। তো যাই হোক, এই যে সপ্ত নরকের যে নাম বলেছিলাম, রত্নপ্রভা, শর্করাপ্রভা, বালুকাপ্রভা, এদের আলাদা একটা করে নাম আছে। ১ম নরকের নাম ধম্মা, ২য় নরকের নাম বংশা, ৩য় নরকের নাম শিলা, ৪র্থ নরকের নাম অঞ্জনা, ৫ম নরকের নাম ঋচ্ছা, ৬ষ্ঠ নরকের নাম মঘা এবং ৭ম নরকের নাম মাগবতী। তো এই নামগুলো দিয়ে এদের বৈশিষ্ট্য বোঝা যায় না, সেই জন্যে এদের আরেকটা করে নাম দেয়া হয়েছে। এই যে নামগুলো রত্নপ্রভা থেকে শুরু করে রত্নপ্রভা, শর্করাপ্রভা, বালুকাপ্রভা ইত্যাদি নরকগুলি যেসব ভূমি নামে পরিচিত, সেগুলি আসলে তাদের গোত্র বা বৈশিষ্ট্যের পরিচায়ক। রত্নপ্রভা প্রভৃতি নাম ওই বিশেষ স্থানের যে পরিবেশ, মানে পরিব্যক্ত অবস্থা, সেই অনুযায়ী ওই নামগুলো হয়েছে। যেমন রত্নপ্রভা ভূমি কালো রঙের ভয়ানক রত্নে পরিপূর্ণ, যেগুলো অত্যন্ত তীক্ষ্ণ। শর্করাপ্রভা ভূমি তীক্ষ্ণ শূলের মতো কাঁকড়ের দ্বারা ভরা, যা বল্লভ এবং বর্ষার চেয়েও বেশি ধারালো। বালুকাপ্রভা নামক যে ভূমি রয়েছে, পৃথিবী রয়েছে, মানে নরক রয়েছে, সেটা আগুনের ভাঁটির, যেখানে ওই লোহা গলানো হয়, সেই ভাঁটিতে যদি বালি দিয়ে দেয়া হয়, সেই বালিগুলো যত উত্তপ্ত হয় তার চেয়েও অনেক অধিক উষ্ণ বালিতে পরিপূর্ণ। আর পঙ্কপ্রভা, পঙ্ক মানে তো পাঁক, তো সেখানে পুরো পাঁকে ভর্তি। সেই পাঁকটা কিসের পাঁক? রক্ত, মাংস, পুঁজ ইত্যাদির দুর্গন্ধযুক্ত পাঁকে সেই পঙ্কপ্রভা নরক ভর্তি আছে। আর ধূমপ্রভা ভূমিতে লঙ্কার ধোঁয়ার চেয়েও বেশি তীব্র জ্বালা ধরানো ধোঁয়া ছড়িয়ে থাকে। তমঃ মানে অন্ধকার, তমস মানে অন্ধকার। তো তমঃ প্রভা ভূমিতে সর্বদা ঘন অন্ধকার বিরাজ করে। ঘন অন্ধকার মানে একেবারে সূচিভেদ্য অন্ধকার যাকে বলে। তাহলে এবারে তারপরের যে নরকটা, সেটা কল্পনা করুন, যেটা মহাতম প্রভা বা তমস্তম প্রভা, সেই ভূমিতে তাহলে অন্ধকারটা কি ভয়ানক অন্ধকার। তাহলে এই যে ৭টি নরকে বসবাসকারী জীবেরা, তা ৭টা নরক, ৭টা নরকে ৭ রকমের নারকী জীব। এবার আমরা পর্যাপ্তি পড়েছি, যে সব জীব যে পর্যাপ্ত হবেই তার কোনো মাথার দিব্যি দেয়া নেই। তাহলে এই ৭টা নরকে ৭ প্রকারের পর্যাপ্ত জীব থাকে, যারা পর্যাপ্তিগুলো সম্পূর্ণ করেছে, আর যারা পর্যাপ্তিগুলো সম্পূর্ণ করতে পারেনি তারা অপর্যাপ্ত। তাহলে ৭ প্রকারের পর্যাপ্ত জীব আর ৭ প্রকারের অপর্যাপ্ত জীব মিলিয়ে মোট নারকী জীবের সংখ্যা হচ্ছে, নারকী জীবের ভাগ হচ্ছে ১৪ প্রকার। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে জীবতত্ত্বের মধ্যে আজকে নারকী জীবের সংক্ষিপ্ত বর্ণনা করলাম, বলতে পারেন ইন্ট্রোডাকশন দিলাম। তো এই ইন্ট্রোডাকশন দিতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে থাকে, আপনাদের সবার কাছে করজোড়ে ক্ষমা চাইছি, উত্তম ক্ষমা।